পিছন থেকে একটা কিসের আওয়াজ আসছে। কেউ একজন নামছে, কেউ নামছে। এই বাড়িগুলো দেখি যে খুব জল পিপাসা পেয়েছে। অ্যাকচুয়ালি জলটা পাওয়া যায় কিনা দেখি, যে জল আদৌ পাওয়া যাবে কিনা। তো ইন্দ্রকে বলবো লাইটটা বন্ধ করো, ক্যামেরাটা অন থাক, তো দেখা যাক জল পাওয়া যায় কিনা। এই পড়তে বস। নাচ শিখতে এসেছিস? এই মঞ্চেই কিন্তু রক্ষা কালী বা কালী মাকে এখানেই কিন্তু স্থাপন করা হয়। এটা ফার্স্টে এটা করে নিতে হয় নাকি? আচ্ছা, ফার্স্টে কিন্তু এইগুলোই করে নিতে হয়। হাঁড়িটা এখানে রেখে পোড়ান, তো এখান দিয়ে অসম্ভব একটা আগুনের হলকা বেরোচ্ছে। এটা কি বোঝাচ্ছে স্যার? এটা অ্যাকচুয়ালি মিশরীয় সভ্যতার, মিশরীয় যুগে আর কি। হ্যাঁ, সেই সময় ওই মেয়েদের যে বিউটি পার্লার এখনকার যুগে আর কি, এটা দেখিও এরকম সাজগোজের ব্যাপারটা। আমরা অ্যাকচুয়ালি মনে হলো ওয়ালটাকে খুলে দিলাম, দরজা না। এখন আমরা যেখানে যেতে চলেছি, এখানেই কিন্তু মনোজ মিত্র একসময় শুটিং করেছিলেন, এবং এখানে অনেক টিভি সিরিয়াল বলো বা সিনেমা মানে মুভি, বাংলা মুভির অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এখানে কিন্তু শুটিং করেছে। আর জায়গাটা সত্যি খুব অনবদ্য। দুটো পুচকি, দুটো বাচ্চা ছেলে বললো যে সন্ধ্যাবেলায় এইখানে ঢুকো না, এখানে নাকি নানা রকম ভয়ের ব্যাপার আছে। তো জানি না কতটা ভয়টা কতটা ভয়ের। এই যে বাঞ্ছা নামের বাগানে সন্ধ্যাবেলায়, পুরো রাত্রিবেলায় বলতে পারো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এই সিচুয়েশানে এখানে বসে থাকার একটা আলাদা ভাইবস কাজ করছে আমাদের। কিন্তু এই সন্ধ্যাবেলায় তোমরা আসতে যেও না, কেননা এই সন্ধ্যাবেলায় এখানে আসার পারমিশন থাকে না বেসিক্যালি। আর সব থেকে বড়ো কথা, এই সন্ধ্যাবেলায় তোমরা ভালো লাগবে না জায়গাটা, চারিদিকে গাছ, মাঝখানে এই পুরানো বাড়ি। কিন্তু একটু সকালের দিকে যদি আসতে পারো, তাহলে এই জায়গাটা তোমাদের কাছে অনবদ্য একটা জায়গা হতে চলেছে। তো এই যে এটা এক্সপ্লোর করতে করতে কোথাও একটা জল পিপাসা পেয়ে গেছে। আমাদের যে জলের বোতলটা ছিল, সেই জলটা পুরো শেষ। আমরা স্টেশন থেকে জল কিনেছি, সেটাও শেষ হয়ে গেছে। তো পিছন থেকে একটা কিসের আওয়াজ আসছে। কেউ একজন নামছে, কেউ নামছে। একজন আছেন বোধহয়, কেউ নামছে। এনাকে অনেকটা খানিকটা মনোজ মিত্রের মতোই দেখতে লাগলো দূর থেকে। তো ইনি কি বলছেন দেখি। স্যার, হ্যাঁ বলছি কি, এখানে কতদিন ধরে আছেন? আমি হ্যাঁ, আমি জন্মের পর থেকে। তাও কত বছর হবে এটা? এটা 300 বছরের বাড়ি। তো বুঝতেই পারছো, 300 বছরের বাড়ি। বাড়িটা নিয়ে কোনো গল্প বা কিছু আছে যেটা জানেন আপনি? কি বাড়িটা তো, এটা আমাদের পৈতৃক বাড়ি। গল্প কি, এখানে শুটিং ফুটিং হয়েছে, হচ্ছে। এই এটা কার বাড়ি ছিল প্রথম এটা অবস্থায়? আমাদের 5th জেনারেশন। গ্রামে জমিদার ছিলেন আমার ঠাকুরদাদার বাবা। উনি হচ্ছেন ফাউন্ডার। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেজারার ছিলেন। প্রপার্টি ওনার। তো আমরা যেখানে চলে এসেছি সেটা কিন্তু 300 বছর আগে একটা জায়গায় চলে এসেছি, যেটা বলতেই পারো যে 300 বছরে ফিরে গেছি, 300 বছর আগে ফিরে গেছি। তো এই ব্যাপারটা কিন্তু একটা আলাদা এফেক্ট দিচ্ছে। এখানে আপনি একাই থাকেন নাকি আর ফ্যামিলি আছে? তো উনি পরিবার নিয়ে এখনো আছেন। তো এখানে কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত শুটিং হয়েছে। কি কি শুটিং হয়েছে বাঞ্ছারামের বাগান ছাড়া? বাঞ্ছারামের বাগান ছাড়া দুটি পাতা, শোরগোল, তপস্যা, অবেলা, ভেরি রিসেন্ট দেবী চৌধুরানী রিলিজ হবে। এছাড়া বহু মেগা সিরিয়াল হয়েছে, সব কিছু। এগুলোর জন্য কি আপনাদের কাছে পারমিশন নিতে হয়? পারমিশন নিতে হয়। ওর বাগান আছে বড়, ওইদিকে বাগানে করে, এখানে করলে চার্জ নেয়। চার্জ তো আছেই একটা। আচ্ছা, আমাদের 8টা পার্ট বেনারসে আছে,
কলকাতায় আছে, বারুইপুরে আছে। আরে পাস, এরকমই পুরানো বাড়ি বাগান? হ্যাঁ, সবই তো সব এক সময়কার, সবে আগেকার মতন সে তো আর কিছু নেই। বলছি এইটা ছাড়া এখানে আর দেখার কি জায়গা আছে? আমরা পেয়ারা বাগান বা ওই বাগানটা এখন দেখেছি। রাত্রি হয়ে গেছে, বাগান তো ছিলই। ওখানে কোমর পাড়া আছে, মাটির কাজ হয়, আচ্ছা, ওয়াল মুরালের কাজ হয় সব। সেটা কি এই রাস্তা দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, এই সাথে এখান দিয়ে গিয়ে সামনে ওখানে মোহিত পালের বাড়িতে মোহিত পালের বাড়িতে। মূর্তি তৈরি করে, নানান রকম ওয়াল মুরালের কাজ করে, ওর এক্সিবিশনে যায়। আরে পাস, মাটির ওর ডাইনিং টেবিল, মাটির খাট সব আছে। একটা রাস্তা গিয়েছে এখান আচ্ছা। থেকে, মেন রোড, সামনেই শীতলা মায়ের মন্দির, ওই মন্দিরের পাশেই তার বাড়ি। তো যাই হোক, শুনে নিলে তো আমরা ওই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কিরকম হাতের কাজ বা এতটা জনপ্রিয় উনি হলেন, কিভাবে হলেন। তো চলো আমরাও দেখে নিই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তবে যাওয়ার পথে দেখি আমাদের খুব জল পিপাসা পেয়েছে, এখানে জল পাওয়া যায় কিনা। এই বাড়িগুলো দেখি যে খুব জল পিপাসা পেয়েছে, জলটা পাওয়া যায় কিনা দেখি, যে জল আদৌ পাওয়া যাবে কিনা। তো ইন্দ্রকে বলবো লাইটটা বন্ধ করো, ক্যামেরাটা অন থাক, তো দেখা যাক জল পাওয়া যায় কিনা। একটু শুনবেন, বলছি যে একটু জাস্ট জল খাবো, হবে? একটু জল খাবো। তো যাই হোক, খুব জোর জল পিপাসা পেয়েছে, কিছু করার নেই, জল খেতেই হবে, না হলে নেক্সট টার্গেট যেটা আছে সেটা কমপ্লিট করা যাবে না। এই জল পিপাসাটা আধ ঘন্টা ধরে সহ্য করে আছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হুম হুম। ও একটু খাবে। কারণ আমাদের অ্যাকচুয়ালি একটা চ্যানেল আছে, ওই চ্যানেলেরই ভিডিও শ্যুট হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো জলটা আলটিমেট খাওয়া গেল, জলটা পাচ্ছিলাম না, আশেপাশে কোনো দোকান নেই অ্যাকচুয়ালি। তো এখান থেকেই মোহিত পালের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, জলটা সত্যি কথা বলতে খুব দরকার ছিল, তৃষ্ণাটা মিটলো অনেকক্ষণ পর। তো এখন আমরা যাচ্ছি মোহিত পালের বাড়ির উদ্দেশ্যে। তো এটা একটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এই পড়তে বস। নাচ শিখতে এসছিস? পুচি নাচ শিখতে এসছে। যাই হোক, জানলার সামনে কোথায় নাচ দেখা দেখি দুটো, নাচ দেখা, নাচ দেখা তাড়াতাড়ি। ও এখন নাচবে না, এখন নাচবে না। যাই হোক, মিষ্টি লাগছে ওকে দেখতে। বারাইপুর বা শাসনের খুব কাছে এই স্পটটা। এখানে এই রাত্রিবেলায় হাঁটা এবং তার পাশে দু সাইডে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ বা পুকুর, সব কিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি দিচ্ছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে কোনো একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছি, যেটা হালকা ডেভেলপ হয়েছে তো বটে, কিন্তু সেরকম ডেভেলপ হয়নি। সেরকম একটা জায়গা দিয়ে আমরা হেঁটে চলেছি এই সন্ধ্যাবেলার টাইমে। তো এটা একটা গ্রেট একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। তো ওই রাস্তাটা টুয়ার্ডস এই মোড়টায় চলে এসছে। এখানে একটা মেন রোড বলবো না, কিন্তু ভালোই চওড়া রাস্তাটা। তো এখান থেকে বাঁ দিকে কিছুটা গেলেই শীতলা মন্দির, আর শীতলা মন্দিরের পাশেই মোহিত পালের বাড়ি, যার প্রশংসা শুনলে, যার হাতের কাজ নাকি অসাধারণ। জানি না ইন্টারভিউ নিতে পারবো কিনা ওনার, বা ওনার হাতের কাজগুলো কি আছে সেটা দেখতে পারবো কিনা, তাও এত দূর যখন এসছি দেখতে দোষ কি। তো চলো। মোহিত পালের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টির দোকান। অ্যাকচুয়ালি মিষ্টিটা খুব অ্যাট্রাক্ট করছে, খালি পেটে আছি বলে বা যাই হোক অ্যাট্রাক্ট করছে। তো আপনাদের এখানে সব থেকে ভালো মিষ্টি কী হবে? রসগোল্লা, ছানার পায়েস। রসগোল্লা দিন দুটো। গরম হবে কি রসগোল্লা? ঠান্ডা। সব থেকে ভালো মিষ্টি আছে সেটাই দিন। ইন্দ্র কোনটা ভালো লাগে, মানে কোনটা প্রেফারেবল তোমার মিষ্টি?
আপাতত কিছু নেই, কিন্তু খেতে কোনটা ভালো লাগে? আর এক জায়গায় কিন্তু, হ্যাঁ সেম, ফার্স্টে গজাটাই খাই। হ্যাঁ গজাটা ভালো লাগে। ভালো গজাটা, ঘিয়ে ভাজা, ভালো লাগছে। রসগোল্লাটা খেয়ে দেখি। রসগোল্লাটা খুব সফট, সত্যি কথা বলতে খুব সফট, ভালো লাগবে। বাঞ্ছারামের বাগানে আসার পর তোমরা কোনো হেভি বা ভারী খাবারের দোকান পাবে না, এগুলো চাউমিন বলো বা স্ন্যাক্সের দোকান, এগুলো এখানে পাবে না। সিঙ্গাড়া টিঙ্গাড়া পাওয়া যায় তো নাকি, তো সিঙ্গাড়া টিঙ্গাড়া হালকা টিফিন করতেই পারো। মোহিতলাল স্যারের বাড়িতে যাওয়ার পথেই এইটা পড়বে, জায়গাটা খুব ভালো লাগছে দেখতে। এটা কিন্তু রক্ষাকালী মন্দির, অ্যাকচুয়ালি জানি না কি ব্যাপারটা, উনি কি বলছেন দেখি, উনি এখানকার লোকাল। তো এই জায়গাটা কি? এটা হচ্ছে মানে 500 বছরের পুরনো রক্ষাকালী মন্দির। রক্ষাকালী নিয়ম, এই মন্দিরের নিয়ম হলো যেদিনকে ঠাকুর গড়া হবে সেই দিনকেই ঠাকুর পুজো হবে, সেই দিনকেই বিসর্জন হবে। এক তিথির মধ্যে ভোর থেকে ঠাকুর তৈরি হবে, সারা রাত পুজো হবে, পরের দিন সূর্য অস্তের আগে, সূর্য উদয়ের আগেই বিসর্জন হয়ে যাবে। আচ্ছা, এটা ঘিরে কোনো গল্প আছে বা কিছু এরকম কোনো গল্প? অনেক অলৌকিক, অনেকের অসুখ বিসুখ, অনেকেই মানসিক, রাত 1টা 2টোর সময় এসে অনেকে বিপদগ্রস্ত হয়ে এখানে আসে। আচ্ছা, তারপর সেরেছে? আপনি বিজ্ঞান নেবেন না একটা বিশ্বাস নেবেন, সেটা তো আপনার একদমই তাই। তো যাই হোক, কিছু কিছু জায়গায় কিন্তু বিজ্ঞানও কাজ করে না, সেখানে বিশ্বাসটা প্রায়োরিটি পায়। তো এখানে সেরেছে, তো এটা কিন্তু খুব সুন্দর জায়গা। এই মঞ্চেই কিন্তু রক্ষা কালী বা কালী মাকে এখানেই কিন্তু স্থাপন করা হয়। এখানকার কালী মাকে কিন্তু যেদিন পুজো দেওয়া হয় সেদিনকেই বিসর্জন দেওয়া হয়। রক্ষা কালী মা সকলকে রক্ষা করুক এইভাবেই। তো চলো দেখা যাক সামনে আর কি কি পড়ছে। আরে সামনে যাওয়ার পথে এটা একটা ভালো জিনিস, এটা কি করছেন ওনারা জিজ্ঞাসা করি। এটা কি হচ্ছে? হাঁড়ি? এটা হাঁড়ি, কোমরদের হাঁড়ি। দারুণ লাগছে, কিন্তু এই হাঁড়িগুলোই কিন্তু আমরা কিনি, তো মাটির হাঁড়ি পুরো দারুণ তৈরি হচ্ছে। এই হাঁড়িগুলোর প্রাইস কত করে রাখেন? এটা 20 টাকা দাম, আমাদের পাইকারি 20 টাকা, আর বাজারে বিক্রি হয় তোমার যে 30 টাকা 35 টাকা। এই যে, তো এইভাবেই হাঁড়িগুলো তৈরি করেন। এটা ফার্স্টে এটা করে নিতে হয় নাকি? আচ্ছা, ফার্স্টে কিন্তু এইগুলোই করে নিতে হয়। এগুলোকে কি বলে? মাটির কি? চাবড়া। আচ্ছা, মাটির চেটি বা চাবড়া যাই বলো, এটা ফার্স্টে করে নিতে হয়। তারপরে একটা হাঁড়ি উনি করবেন, আমরা দেখবো। ও আচ্ছা, ফার্স্টে কিন্তু হাঁড়ির মুখটা যেটা আছে, এই হলো চাকা, ওই চাকায় ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করেন। বাহ, ওইটা আগে এরকম তৈরি হলো, ওখান থেকে রোদ্দুরে কেটে এই এখানে। আরে বাহ, যে কোনো মাটিতেই এটা হবে না? এটা এঁটেল মাটি, ধুমাস মাটি বাদ দিয়ে তলার এঁটেল মাটি, ধান জমির মাটি, কোনো পুরের পাঁক টাক দিয়ে হবে না। এখানে দেখো অনেকগুলো হাঁড়ি হয়ে গেছে কিন্তু। উনি জাস্ট এটা কিভাবে লাগায় দেখো, এই লেগে গেল। বাহ, এটা লাগার পর পিটিয়ে পিটিয়ে পুরো সেটটা হয়ে গেল হাঁড়ি। হাঁড়ি ছাড়া আর কিছু করেন? হ্যাঁ, হাঁড়ি কলসি সব রকম মাল হয়, সরা মালসা সব হয়। এখান থেকে কি পাইকারি বিক্রি করেন নাকি? হ্যাঁ, এখানে পাইকারি হয়। আচ্ছা, পাইকারি হয়, খুচরো একটা দুটো বিক্রি হয়। তো এগুলো পোড়ান তাই তো? হ্যাঁ, আমাদের উপরে ভাটি আছে। আচ্ছা, যাওয়া যাবে? চলো দেখি একটু। ওনারা বললেন যে যেখানে মাটিটা পোড়ানো হয় সেই জায়গাটা এটাই, তো কোনটা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। এটাই তো, এটাই এইখানেই দাদা? ও ভুল জায়গায় ঢুকে গেছি। ওই মাটি পোড়ানো হয় যেখানে। আচ্ছা,
তো এখানে দেখো মাটিগুলো কি সুন্দর করে রেখে দিয়েছে, একটা আলাদা শেপ তৈরি করে। এখান থেকেই কিন্তু মাটিগুলো নিয়ে নানা রকম আকার দেন ওনারা। এই এই জায়গাটা দেখো, ওরে বাস, এখানে অনেকগুলো হাড়ি হয়ে গেছে। আমাদের সরু রাস্তা রে বাবা, এইটা আমাদের এই কোনটা পুরা। আরে তো এই জায়গাটায় ওনারা হাড়িটা এখানে রেখে পোড়ান। তো এখান দিয়ে অসম্ভব একটা আগুনের হলকা বেরোচ্ছে, মারাত্মক রকম গরম লাগছে। তো এখানেই কিন্তু হাড়ি তৈরি হয়, হাড়ি পোড়ানো হয় বা মাটি পোড়ানো হয়, মাটি পুড়িয়ে হাড়ি করা হয়। আর ওপরে এইগুলো কি দেওয়া দিদা, ওপরে ওইগুলো কি দেওয়া? ওগুলো চট দেয়া আছে। চট দেওয়া? হ্যাঁ। প্রচন্ড গরম তো। হ্যাঁ, ওগুলো গরম, কালকে ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, প্রচন্ড গরম। গরম, হ্যাঁ, ওখানে পুড়ে গেছে তো, হবে পুড়ে গেল তো। যাই হোক, চটও কিনতে হয়েছে আমাদের। ও উপর থেকে দেখে মনে হচ্ছে তুলো তুলো না না, গাথা। তুলোর মতন চট ওটা। হ্যাঁ, তুলো দেয়া, তুলোর চট ওটা। হ্যাঁ। আচ্ছা, এটাও আছে। এটা খালি, এটা কি ঠান্ডা না গরম? না, এটা ঠান্ডা। এটা সাজানো নেই, এমনি ভাঁড়ি। হ্যাঁ। হ্যাঁ, এই পাশ দিয়ে যায়, এই পাশ দিয়ে যায়। ওয়াও, আচ্ছা। দিয়ে সাইডে পোড়া হয়। আরে তুলো জাতীয় জিনিসটা দিয়ে ওইটা দিয়ে চাপা দিয়ে, আচ্ছা। কাদা দিয়ে নেপা হতো, আচ্ছা। এখন সেটা হয় না, মাটি দিয়ে, খড় দিয়ে, কাদা দিয়ে হতো। এটা ওনারা যেটা বলছেন যে এখানে কিন্তু মাটিটা মানে কাঁচা মাটি যেগুলো, সেগুলো এখানে দেওয়া হয়, মানে শেপ তৈরি করে, হাড়ির শেপটা তৈরি করে এখানে দেওয়া হয়। তার উপরে যেটা দেখতে পেলে যে চটটা দিয়ে ওখানে পোড়া, পিছন দিয়ে জাল দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, ও আচ্ছা, এখানে মুখটা বন্ধ করা আছে, ওর মধ্যে থেকে জাল দিয়ে, আগুন দিয়ে এই যা গরম করে। গরম করে না, পুরো পোড়াতে হয়, লাল হয়ে যায় মাল। ওয়ে বাস, বিশাল একটা সিস্টেম, জানা ছিল না। তো তোমরাও অনেকে জানতে না। তো যাই হোক, এটা একটা দারুণ অভিজ্ঞতা। তো থ্যাংক ইউ দিদা, আপনারা সবাইকে ভালো থাকবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা অলরেডি চলে এসেছি মোহিত পাল যিনি আছেন তার বাড়িতে। এটাই মেবি মোহিত পালের বাড়ি, হ্যাঁ, যার নাম শুনে এসছি এত দূরে। আর অপোজিটেই ভাস্কর্যগুলো আছে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার যতদূর সম্ভব মনে হয় এটা মোহিত পাল যিনি আছেন ওনারই হাতের কাজ। তো একটা আলাদা এফেক্ট দিচ্ছে। তো আমার কোথাও মনে হচ্ছে যে এটা ওনারই হাতের কাজ। তো সেটা একবার জিজ্ঞাসা করে নেব। জানি না ওনার ইন্টারভিউ নেওয়া কতটা সম্ভব হবে বা উনি কতটা বলবেন। এটা কিন্তু দারুণ একটা এফেক্ট দিচ্ছে, দারুণ একটা ভাস্কর্য বলতে পারো। এটা অ্যাকচুয়ালি মমির স্ট্রাকচার বলতে পারো। রাস্তায় যাওয়ার পথে ডান দিকে এরকম একটা ভাস্কর্য আর এরকম একটা অফবিট জায়গায়, এটা কিন্তু আলাদা ফিলিংস দিচ্ছে বস। আমরা এরকম টাইপের স্ট্রাকচার জেনারেলি মিশর সাম্রাজ্যে বা মিশরের মমিগুলোর সঙ্গে কম্পেয়ার করতেই পারি। তো ওই রকম ধাঁচে তৈরি করা। চলো, এখানে গেট খোলা আছে। মোহিত পাল যিনি আছেন তার সঙ্গে আদৌ দেখা করা যায় কিনা, বা উনি আদৌ ইন্টারভিউ দেন কিনা, বা আমাদের সঙ্গে কনভারসেশন করেন কিনা, চলো দেখে নিই। গেটটা খুললেই সবার প্রথমে দেখতেই পাচ্ছ একটা সুন্দর সরস্বতী প্রতিমা, অনবদ্য হাতের কাজ, দারুণ লাগলো। ঢুকেই একটা আলাদা ফিলিংস। এখানে কিন্তু নানা রকমের মূর্তি আছে। এখানে দেখতেই পাচ্ছ বাবা দেবাদিদেব মহাদেব। যেটা আমরা জানলা দিয়ে দেখেছি সেটা ভেতরের থেকে দেখলে এরকমই লাগবে তোমাদের, সুন্দর।
সব থেকে যেটা আকর্ষিত করছে এই ঘরটাকে বা ঘরটা জুড়ে যেটার একটা আলাদা ফ্লেভার তৈরি করেছে সেটা হচ্ছে এই 3টে মূর্তি, শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ আর শারদা মা। আর তার সামনেই আছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে যে মূর্তিগুলো আছে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে এই মূর্তিগুলোর নাম কি বা এই মূর্তিগুলো কোন বিখ্যাত মহাপুরুষের ধাঁচে বানানো। দেখবো কারটা কতটা ঠিক হয়। রাব ঢালাই হবে, মেঝে আচ্ছা। মাটি ছিল, আচ্ছা, রাব ঢালাই হবে বলে ইটের প্রসেসিংটা চলছে। কিন্তু রাম ঢালাইয়ের আগে এই কন্ডিশনটা কিন্তু ব্যাপক লাগছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। কাজ করা জায়গা- যাবে না, চলাফেরা করা যাবে না তো এরকম। সেটাই, চলাফেরা করা যাবে না কিন্তু লুকটা ভালো দিচ্ছে। মোহিত পাল যিনি আছেন ওনাকে এখন পাবো না নাকি? হ্যাঁ, আছে। আছেন, আছে ভাই, আচ্ছা আমরা উনি, দুই ভাই মিলেই কাজ করি। আচ্ছা উনি হচ্ছেন মোহিত পাল যিনি আছেন তারই ভাই। ওনারা দুজনেই একসঙ্গে কাজ করেন বা কাজ করে এসছেন। আমাদের প্রায় 35 বছর কাজ চলছে। দুর্গা ঠাকুর বা দুর্গা প্রতিমা এগুলোও তো তৈরি হয়। করেছি। তো কলকাতার বড় বড় ভালো ভালো নাম করা জায়গায় কিছু কিছু বেশ কিছু কাজ করা হয়েছে। আরে যেমন বাহ, বেহালা সহযাত্রীতে কাজ করেছি 2 বছর। পশ্চিম ফুটিয়ারিতে একটা মহেঞ্জোদড়ো হরপ্পার ওপরে কাজ করেছিলাম আচ্ছা, আমরা 2007 সালে। আরে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতিতে 1 বছর কাজ করেছি। আমাদের লোকালি শাসনে 2 বছর কাজ করেছি। কামালগাজির ওই আশপাশে কাজ করা হয়েছে, দুর্গাপুজোর কাজ লাস্ট করা হয়েছিল 2022 সালে রাজপুর সোনারপুর এলাকায় আচ্ছা। মানিকপুরে 70 ফুটের একটা দুর্গা আরে। ফাইবার গ্লাসের উপরে। বুঝতেই পারছো। আর ঠাকুরের কাজ খুব একটা বেশি করা হয় না, ইন্টেরিয়ার ডেকোরেশন, স্কাল্পচার, মডেল, হ্যাঁ। মূর্তি এইগুলো বেশি করা হয় বলে প্রত্যেক বছর পুজোর কাজ আর করা হয় না। এটা দেখো দুর্গার মূর্তিটা দেখো অনবদ্য লাগছে। মহেঞ্জোদড়ো ইজিপশিয়ান কাজের ওপরে প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং করে এটা একটা দুর্গার হ্যাঁ, মূর্তি করা হয়। বাইরেও কয়েকটা মূর্তি দেখেছি যেটা ইজিপশিয়ানদের ওই ধাঁচে মূর্তিগুলো কাজ, বেশি হ্যাঁ। দেখছি। সাইডেও ওটা ইন্দ্রকে দেখাতে বলবো। আপনি অনেক ছোটবেলা থেকেই করছেন নাকি? হ্যাঁ, আমি মাধ্যমিক পড়ার সঙ্গে সঙ্গেই এই কাজ শুরু করে দিয়েছি। 1990 সাল থেকে হ্যাঁ। আমি এর মধ্যে আছি আর কি। এটাও ইন্দ্রকে দেখাতে বলবো। এটা কি বোঝাচ্ছে স্যার? মিশরীয় সভ্যতার, মিশরীয় যুগে আর কি, হ্যাঁ। সেই সময় ওই মেয়েদের যে বিউটি পার্লার এখনকার যুগে আর কি, এটা দেখিও, হ্যাঁ? এরকম সাজগোজের ব্যাপারটা ওই রকম ছিল, আচ্ছা, সেইটাকে এই ফোটানো হয়েছে। একটা মিশরের ইজিপ্টের পুরো ডিটেলস লাইভ নিয়ে একটা পুজো প্যান্ডেল করা হয়েছিল, তারই হ্যাঁ। কিছু কিছু অংশ এইগুলো। মিশরীয় সভ্যতায় বিউটি পার্লার যেরকম ছিল সেটার ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওই মিশরে একটা ওই জীবজন্তু যে মেরে এ করতো না আগেকার যুগে, হ্যাঁ, পুড়িয়ে খেতো টেতো, এই ধরনের ব্যাপারটা আর কি আচ্ছা। একটা ছবির মাধ্যমে আছে। দেখে কিন্তু মনে হচ্ছে যে সে জীবজন্তু না, সিংহ, সিংহ। ডাইরেক্ট সিংহ। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে ওদের গান বাজনার এটা নিয়ে আচ্ছা, একটা ও। ছবি করা আছে, রিলিফের কাজ। এগুলো মিশরীয় সভ্যতায় মানে প্রাচীন বই, আগেকার পুরানো বইতে এগুলো দেখতে পাবেন ছবি। আচ্ছা, মানে আমাদের মনোমতো এগুলো করা নয়, এগুলো ওখান থেকেই এ করা। বুঝতেই মিশরীয় পারছো সভ্যতা। একটা আলাদা ভাইবস, মানে পুরো মিশরীয় সভ্যতাটাকে তুলে ধরা হয়েছে ভিতরটায়। একটা সিলিং এর কাজ করা হয়েছিল আচ্ছা, মিশরীয় সভ্যতার ওপরেই। ও সিলিং এর কাজ, মানে যেখানে ওখানকার সম্রাট বসেন বা যাই হোক যাই বলো, ওপরে যে সিলিংটা আছে সেটার কাজ কিন্তু এটা অনবদ্য। আপনাদের অফার আসে যে বাড়ি থেকে বলে যে এরকম টাইপের কারুকার্য করে দিতে হবে? বাড়ি ডেকোরেশন, অফিস ডেকোরেশন আমাদের মেন কাজ। ও আচ্ছা, মানে ইন্টেরিয়ার বুঝতেই পারছি। ডেকোরেশনের মধ্যে আমাদের এইটা, আমরা সারা কলকাতায় প্রচুর কাজ করেছি এবং পুরী রেলের কাজ, পুরী, ভুবনেশ্বর, কটক, বেরামপুর, আচ্ছা, তারপরে আপনার ওই ভাগলপুর, জামালপুর বাবা, এবং কলকাতায় ফেয়ারলি প্লেসে, কলকাতায় হেড অফিস আর কি, আচ্ছা, প্রচুর কাজ করা আছে। এবং বড় 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 মারোয়াড়িদের বাড়িতে, আচ্ছা। এমনি এখন তো অনেকেই শৌখিন হয়ে গেছে। আপনার এই বারুইপুর থেকে শুরু করে সারা কলকাতা আমাদের মোটামুটি ডেকোরেশন কাজ করা হয়েছে। এগুলো তো চার্জ অনেক পড়ে নাকি? পরে, তবে এখন লোকে করছে। এইটা একটা ওই কৃষ্ণের কাজের উপরে, এটা দেবাদিদেব শিবের- মহাদেব। শিবের ওই বিষপান যেটা আছে, আরে ওই ব্যাপারটা। পুরো দেওয়াল জুড়ে তোমরা দেখতে পারবে মিশরীয় সভ্যতা এবং ভারতীয় সভ্যতার মেলবন্ধন। তো এটাও একটা মিশরীয় সভ্যতার সূর্যের সামথিং কিছু। সানগডের একটা প্রার্থনা, সূর্যের কাছে প্রার্থনা করছে, আচ্ছা, ওই সেই একটা ছবি। বাহ, এটা কি?
এটা ওই আপনার ওই রাজাদের আগেকার দিনে কি করতো, আপনার ওই খাবার টাবার আচ্ছা, দিত, সেই ব্যাপারগুলো সুরাপান করছেন নাকি? সুরাপান করার একদমই। ব্যাপার ট্যাপারগুলো আছে অনেকটা। তো এখানেও সেম, হ্যাঁ, এখানেও একই ব্যাপার। এটা একটা আমাদের বাংলার কাজ আছে, আরে বাংলার ওপরে বাংলার মায়ের দুটো হাতে বাংলার বিভিন্ন মনীষী, আর ওই আমি বাংলায় গান গাই, আমি কে বা বাংলায় খুঁজে পাই। গানটা একটু হয়ে যাক 2 লাইন। না, নাকি হবে না। তো যাই হোক, এটা রবীন্দ্রনাথের ঘরানার একটা কাজ আছে। দারুণ দারুণ দারুণ। তো এখানে কাজটা কিভাবে হয়, মানে আপাতত আপনার- এইটার জন্য এখন কাজ হচ্ছে না এইখানে। আচ্ছা তো আমরা মাটির এই মূর্তিগুলো যেগুলো দেখছেন, আচ্ছা প্রথমে সব আপনার মাটিতে দাঁড় করাতে হবে। আচ্ছা, মাটিতে দাঁড় করানোর পরে যদি ফাইবার গ্লাসে করতে চাই, হ্যাঁ। তাহলে আপনার ওই একটা ডাইস করতে হবে, মোল্ড তৈরি করে, সেখানে ওই ফাইবার গ্লাসের বিভিন্ন রকম কেমিক্যালের প্রসেসিং করে মূর্তিটা দাঁড়াচ্ছে। আর যদি টেরাকোটা করতে চাই, ওই মাটিটাকে ফায়ারিং করে প্রসেস করলেই হয়ে যায়। সব থেকে কষ্ট কোথায়, মানে অনেকক্ষণ ধৈর্য নিয়ে করতে হয় কোনটা, টেরাকোটার কাজটা না সবই না, সবটাই আছে? টেরাকোটার কাজ আর ফাইবার গ্লাসের কাজ বলুন, কাজটা কিন্তু আপনার প্রথমে মাটি দিয়ে হাতে তৈরি করতেই হবে, সে যেটাই বলুন না কেন। একদমই। আর একটা হচ্ছে ফায়ারিং করলে টেরাকোটা হচ্ছে, সেটাকে মোল্ড করে ফাইবার গ্লাসের কেমিক্যাল দিয়ে তুললে ফাইবার গ্লাস হচ্ছে। আপনার টেরাকোটা আর ফাইবার গ্লাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মাটির প্রথমে মূর্তিটা আপনার করতেই হবে, যেটা চাইছেন হাতে, সেটা হাতেই করতে হবে। একদমই তাই। আচ্ছা, যদি ঘরে কেউ করতে চায়, তাও অ্যাপ্রক্সিমেটলি কত খরচ পড়তে পারে? ঘরে ধরুন টোটাল ইন্টেরিয়ার অনেকে করায়, হ্যাঁ আবার বললো আমার এই দেওয়ালে একটা ছবি করে দেওয়ালটা এমনি বিভিন্ন টেক্সচার দিয়ে একটা কাজ করে দিন, হ্যাঁ। আবার অনেকে সিলিংয়ে কাজ করে দিয়েছি। হুম। এইরকম মানে বিভিন্ন রকম আমাদের ওয়ালের কাজটা যেগুলো করা হয় 1000, 1200, 1500, 2000 টাকা স্কোয়ার ফিট কমপ্লিট ফিটিংস করে দিয়েছি। আর যেমন যেমন কাজ হয় আর কি, সেইভাবে মূর্তির কতটা কাজ হলো, সিঙ্গেল একটা বুদ্ধের মূর্তি হলে একরকম হবে, কিন্তু আপনার এই বিভিন্ন রকম অনেকটা ছোট ছোট কাজ হয়ে গেলে আবার তার চার্জেস। তো তোমরা যদি বাড়িতে এরকম একটা আলাদা ভাইব দিতে চাও, বাড়ি হোক বা কোনো তোমাদের হোটেল রুম থাকতে পারে, সেখানে যদি এরকম একটা আলাদা ভাইব দিতে চাও, এরকম যদি স্ট্রাকচার বসাতে চাও, তো তোমরা এখানে যোগাযোগ করতেই পারো, ওনারা কম রেটে করে দেবেন। বাড়িতে যদি এরকম স্ট্রাকচারের কিছু থাকে, বাড়িতে মনটা একটা আলাদা হয়ে যায়, বা মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে। তো অনেকেই এটা করেন, তো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে এনাদের সঙ্গে যোগাযোগ করতেই পারো। তো উনি মোহিত পাল। তো আমরা এখন চলে এসেছি, যার নাম আমরা পুরো কলকাতা জুড়ে যার নাম শুনছি বা শুনে এসেছি, তো তার কাছেই চলে এসেছি। মোহিত পাল যিনি আছেন, এতক্ষণ যার সঙ্গে কথা বললাম তিনি ওনার ভাই সুজিত পাল। এখন যার সঙ্গে কথা বলবো তিনিই হচ্ছেন মোহিত পাল। ঠিক আছে। মোহিত পাল স্যারের সঙ্গে কথা বলার আগে ইন্দ্রকে আমি বলবো, এখানে দুটো ভাস্কর্য দেখো, জীবন্ত মনে হচ্ছে। এনারা দুজনেই কিন্তু স্বামী বিবেকানন্দের আলাদা লুক বলতে পারে। বাড়িটাও কিন্তু যেভাবে সাজানো আছে, একটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার বা একটা এফেক্ট কাজ করছে, দারুণ কিন্তু। যার ভাস্কর্য, যার হাতের কাজ এত সুন্দর, তার বাড়িটা জেনারেলি এরকম হবে এটা ধারণাই করা যায়। স্যার, আপনি এই কাজটা শুরু করছেন কবে থেকে? শুরু অ্যাকচুয়ালি আমার একেবারে শৈশব অবস্থা থেকে একটা নেশা ছিল, তো মাটি দিয়ে নানা রকম কাজকর্ম করবো। করতে করতে তখনকার কাজ কেমন হয়েছে এখন মনে আছে, খুব ভালো মনে হয়নি, কিন্তু শুরুটা সেই দিয়ে হয়েছিল। কোথাও কালী ঠাকুর, কখনো সরস্বতী ঠাকুর তৈরি করে নিজের ঠাকুর নিজে পুজো করবো, এইভাবে আমার শুরু হয়। আমাদের ফ্যামিলিতে এই ধরনের শিল্পকর্ম ছিল না, জমিদারি ফ্যামিলি, তো সবাই জমিদারি করেছে। আমার বাবা কিছু ট্র্যাডিশনাল টেরাকোটার ওই পট এইসব করতো। তারপর থেকে একটা বিভিন্ন ধরনের ব্যবসায়ী তাদের প্রয়োজনে আমাদের কাছে আসে, এবং তখন থেকে এই শিল্পকর্ম জোরদামে শুরু হয়। বাড়িতে আপনি যখন এই কাজটা শুরু করেছেন, তখন গার্জিয়ান যারা ছিলেন, মানে আপনার মা বাবা বলুন, তখন ওনারা সাপোর্ট করেছেন না এরকম বলছেন এইসব করে কি হবে, পড়াশোনা কর, এরকম কিছু প্রবলেম কি? বরাবরই, শুধু এখানে নয়, আশপাশের লোকজন যখন আমি পরপর কাজ করে যাচ্ছি, এবং আমার সঙ্গে আমার ভাই আরও কিছু শিল্পী টিল্পী এসে সহযোগিতা করতো, তারা মাঝে মাঝে ওয়ার্কশপও করতো, কলকাতার শিল্পীরা, বড় বড় শিল্পীরা করতে করতে তখন আমাদের লোকাল যারা আছে
তারা এসবের কদর বুঝতো না। তা তারা বলতো কি যে এসব করে পয়সা নষ্ট করে কি হবে। আবার দু একজন বলেছে যে না, এটার ভবিষ্যৎ আছে, বড় কাজ করতে পারবে। তখন আমি ক্লাস 5-6-এ পড়ি, 7-8 পড়ি, এই সময় আমি কাজ ছাড়িনি। কিন্তু যে কাজের মধ্যে ভালোবাসা আছে সেই কাজের মধ্যেই সাকসেস আছে। যদি ভালোবেসে যে কাজটাই করো তুমি, সেই কাজের মাঝখানে অনেক বাধা প্রতিকূলতা আসবেই, সেটা জানা কথা, সবার সঙ্গেই এটা ঘটে থাকে। কিন্তু তারপরেও যদি ভালোবাসা থাকে কাজটার প্রতি, তাহলে তুমি কাজটা করেই যেতে পারো, আর সেই কাজের মধ্যে সফলতা নিশ্চয়ই পাবেন। আর সেটার প্রমাণ হচ্ছেন আজকের মোহিত পাল যিনি আছেন, যার সঙ্গে কথা বলছি উনি। তো বলছি যে বাইরে থেকে কখনো অফার এসছে? আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে বাংলাদেশ হাই কমিশনে কাজ করে এসেছি একটা। তারপরে আমেরিকাতে বেশ কিছুদিন গিয়ে কাজ করার জন্য বলেছিল আমার, কিন্তু যাওয়া হয়নি, কলকাতা মারফত যাওয়া হয়নি। একটাই কারণে, আমি তখন প্রাইমারি স্কুলে একটা চাকরি করছি, আমার নিজের প্রাইমারি স্কুল, আমি সেখানে পড়ে এসেছি, পরে হেডমাস্টার হই। তারপরে রিটায়ার করে গেছি 2020-তে। তো এছাড়াও বহু জায়গায় বিদেশে আমার মালপত্র গেছে, জাপান, আমেরিকা, এই বিভিন্ন জায়গায় মালপত্র ভায়া মিডিয়া অর কন্ট্রাক্টর। আচ্ছা, কলকাতা বেশে অনেক কাজ করি ইন্টেরিয়ার। তারপরে আস্তে আস্তে আমরা রেলের প্রচুর কাজ করেছি। রেলের সেই রেলের কাজ করতে গিয়ে আমরা ভুবনেশ্বরে প্রায় 1.5 বছর ধরে ভুবনেশ্বর স্টেশন সাজিয়েছি, বিরামপুর, কটক, উড়িষ্যা, এইসবগুলো পরপর কাজ করে এসেছি। এবং তার বেশিরভাগটাই আমি প্ল্যান, প্রোগ্রাম, ডিজাইন এইসবগুলো করে দিই। তারপরে কাজের লোক আছে, কাজকর্ম করে, আর ভাই পেন্টিংয়ে আছে। ভাই পুরোটাই দেখভাল করতো, কারণ আমি চাকরি করতাম। আচ্ছা, পুজোর সময় কি মানে কোনো কন্ট্রাক্ট কিছু? পুজোর কাজগুলো আছে, পুজোর কাজ আসে। এই করোনার পর থেকে আমি খুব একটা পুজোর কাজ করতে যাই না, প্রথমত বর্ষাকাল, আর বয়স হচ্ছে আস্তে আস্তে, সেই জন্য যেগুলো ইন্টেরিয়ারের কাজ বা সারা বছর ধরে যেসব স্কাল্পচার, মডেল, মুরাল, এইসব যেসব অর্ডারগুলো আছে সেইগুলোই করি। পুজোর কাজ খুব একটা করতে যাই না, কারণ পুজোর কাজের অনেক রকম সমস্যা আছে, বিশেষ করে ক্লাব ঘটিত সমস্যা। কিছু কিছু ক্লাব আছে কাজ করলে হয়তো শেষে কিছু পয়সা দিল না বা চাইতে হয়, এরকম একটা ব্যাপারটা। বাস এই রিটায়ার্ড বয়সে আমি আর খুব বেশি ঝামেলা জড়াতে চাই না। এই স্ট্রাকচার বলুন বা এই মিশরীয় সভ্যতার ধাঁচটা বেশি করে দেখছি, এটা কি করে আপনার মাথায় এলো, বা এটা কেন আপনার স্ট্রাকচারের মধ্যে সব থেকে বেশি এফেক্ট দিচ্ছে বা দেখতে পাচ্ছি? প্রথম কথা, প্রাচীনতম সভ্যতা বলতে গেলে মিশরীয় সভ্যতা, ইজিপশিয়ান। এবং এইখান থেকে আমি দুটো কাজ ওদের দেখতে, বইটাই পড়াশোনা করেছি, করার ফলে আমি দেখেছি ওদের দুটো সাইড আছে। একটা হচ্ছে রুরাল সাইড, যেটা গ্রামীণ, এই চাষবাস এটা থেকে আরম্ভ করে মানুষের প্রজনন বা পশু পাখি প্রাণীদের প্রজনন কীভাবে হয়, সেগুলো সব ওদের ওই মিশরের পিরামিডে দেখানো আছে, রিলিফ করা আছে, কাজ করা পাথরের উপরে। এবং আরেকটা হচ্ছে রয়্যাল সাইট, যেখানে রাজাদের ব্যাপারগুলো ছিল, এবং সেই কাজগুলো এত প্রাচীনতম কাজ, এবং ওদের শিল্প এত ভালো, মানে এত লাইফফুল আর কি, যে কাজগুলো দেখলে মনে হয় এদের পুরো বাস্তব জীবনটা তুলে ধরেছে। এবং এটা খুব প্রভাবিত করে আমাকে, এবং এর মধ্যে অনেক বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্য আমার খুব ভালো লাগতো। এবং প্রচুর কাজ করেছি মিশরীয় কাজ। একটা সময় ছিল বেশিরভাগই সব, প্রায় 95% মিশরীয় কাজ আমরা করে এসেছি, যার ফলে মিশরীয় স্টক আমার কাছে প্রচুর। ছেলে মেয়েদের বিশেষ করে এখনকার ইয়ং জেনারেশনের মধ্যে থেকে এই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। এই যে হাতের কাজ, এই টেরাকোটার কাজ বলুন বা এই স্কাল্পচারের কাজ, এগুলোকে করতে ইন্টারেস্টেড না। এই ইয়ং জেনারেশনকে কি বলবেন যাতে তারা এই ব্যাপারে আরো বেশি আগ্রহ দেখায় এবং করে? বলি, আমি বেশ কিছু জাজমেন্টে গেছি যেখানে ছেলেদের, বাচ্চা ছেলেদের ড্রয়িং, পেন্টিং এইসব নিয়ে। তো আমি সব জায়গায় বলে আসি, এই ড্রয়িং পেন্টিং করতে গিয়ে একটা সময় এসে ক্লাস 5-6-এ উঠে তারপর হারিয়ে যায় তারা। তাদের ভালো ড্রয়িং থাকলেও তারা কিন্তু আর এগোতে পারে। আমি তাদের বলি এটা না করে বরং এই ধরনের হ্যান্ডিক্রাফট, যেটা হাতে তৈরি জিনিসপত্র শেখার চেষ্টা করুক। এবং তার আদর্শ জিনিস, আমাদের এখানে মাটি খুব সস্তা, সুতরাং মাটি দিয়ে কাজ করে এইসব কাজ করলে তার ভবিষ্যৎ আছে, অনেক ভালো ভবিষ্যৎ আছে, করতে পারে। সব জায়গায় বলি, কিন্তু এইগুলোর আয়োজন করা একটু সময় সাপেক্ষ লাগে বলে সবাই এগোতে চায় না, কারণ এইটাই ভালো পথ। ড্রয়িং শিখতে হবে তাকে, ড্রয়িং ছাড়া কিন্তু স্কাল্পচার, মডেলে আসা যাবে না, শিখতে হবে। এবং তাদের আস্তে আস্তে এই দিকে এলে, এবং বর্তমান যা অর্থনৈতিক মানে আর্থসামাজিক অবস্থা, তাতে করে কিন্তু নিজেদেরই শেষে হাতে কলমে সব কিছু করে খেতে হবে।
আচ্ছা, কেউ যদি আপনার কাছে শিখতে চায় তাহলে কি আপনি শেখাবেন? হ্যাঁ, শেখাবো না কেন। ফার্স্ট কোন কাজটায় আপনি মনে করেছেন যে না, এখান থেকে আমার প্রফিট হয়েছে বা এই কাজটা করে আমি স্যাটিসফাইড? সেগুলো সেই ধরনের কাজ বলতে গেলে এখন আছে যে কাজগুলো এক সময় এনগ্রেভ করে টেরাকোটা, এটা অরিজিনাল টেরাকোটা এবং হ্যান্ডক্রাফটেড, এটা হ্যান্ডক্রাফটেড, পিওরলি হ্যান্ডক্রাফটেড। ওয়াও, এই ধরনের রিলিফ ওয়ার্কের কাজগুলো যেগুলো মিশরীয় জায়গা থেকে আমরা পেয়েছি। আচ্ছা। তো শিল্পকর্ম আমার অনেক দিয়েছে, শুধু অর্থটা আমি দেখিনি, অত অর্থ দেখিনি, আমি কাজ করে গেছি দিনের পর দিন, এবং কোথাও কাজ যেখানে আদর আবদার করে তারা কম পয়সায় অনেক কাজ করিয়েছে, সেটা আমার পক্ষে ভালো হয়েছে। কারণ হচ্ছে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি। এখনও যদিও শিল্পের শেষ নেই, শিল্প অনেক দূর পর্যন্ত যেতে হয়, সে একটা জীবনে সব শিল্প করা যায় না। তো সেটা দিক থেকে আমি ফুললি স্যাটিসফাইড। কিছু কিছু মনীষীদের সম্পর্কেও করি, যেমন বিবেকানন্দ বলতো ফুটবল খেলো, ফুটবল খেললে কী হয়, যে সময়টুকু খেলা হবে সেই সময়টুকু পৃথিবীর আর কোনো কিছু মনে পড়ে না, শুধু সেই গোল। আমারও সেই একটা গোল নেই, আমি চলছি শিল্পকর্ম নিয়ে বড় হোক। আমার ফুল ফ্যামিলি তার সঙ্গে সঙ্গত দিয়েছে। তো এটাই হচ্ছে একজন সংস্কৃতি পরায়ণ বা যার হাত থেকে যে এত সুন্দর স্কাল্পচার তৈরি হয়েছে, তার মুখের এরকম মোটিভেশন ওয়ার্ডটাই মানায় অ্যাকচুয়ালি, নাহলে কোনোদিন এত সুন্দর কাজ করতে পারতেন না। যাই হোক, এই কাজটা দেখে তোমাদের যদি ভালো লাগে, যারা শিখতে চাও তারা ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারো। আর আগেই যেটা বললাম, কারোর বাড়িতে বা হোটেল রুম বলো, যেখানে এই আলাদা এফেক্ট যদি দিতে চাও, পুরানো ভাস্কর্যটাকে যদি দেওয়ালে বা নিজের বাড়িতে তুলে ধরতে চাও, তাহলেও এখানে যোগাযোগ করতেই পারো, ওনারা করে দেবেন। তো এটাই হচ্ছে মোহিত পাল যিনি আছেন, ওনার সঙ্গে আমাদের কনভারসেশন। খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার মূল্যবান সময় আর নষ্ট করব না আপনার। তো এটা পুরো হ্যান্ডক্রাফট আর অরিজিনাল টেরাকোটার কাজ, কিন্তু এটা হচ্ছে বাঙালির সেই 12 মাসে 13 পার্বণ, এটাকেই এই টেরাকোটার কাজের মধ্যে তুলে ধরা হয়েছে। তো ক্যানভাস পেন্টিংও এক সময় অনেক করা হয়েছিল। এটা দেখো ওনার বাড়ির ভিতরটা, এটা ক্যানভাস পেইন্টিং। এটা আমাদের একটা ঠাকুর ঘর আর কি। ঠাকুর ঘরটা কিন্তু অনবদ্য লাগছে। তো আমরা এখন ওপরে যাচ্ছি, ওপরে ফার্স্ট ফ্লোরে। মোহিত পাল যিনি আছেন, ওনার ভাই সুজিত পাল, উনি বললেন যে ওপরেও কিছু আছে কারুকার্য, তো চলো দেখে নিই। পাশেই এই দুটো মূর্তি দেখে তোমরা হট করে চমকে যাবে। এটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুম অ্যাকচুয়ালি, ডিসপ্লে হল। অ্যাকচুয়ালি এটা নটরাজ ফিলিংস দিচ্ছে, নটরাজ মূর্তি বা ওই ধাঁচের একটা ফিলিংস দিচ্ছে, এটা নাকি? হ্যাঁ, এটা একটা অ্যান্টিক, আপনার এই ঐতিহাসিক কাজের ওপরেই আছে। একটা এই দুর্গার একটা 19 হাতের কাজ আছে, আর এইগুলো তো নটরাজের একটা মূর্তি রয়েছে। এটা একটা গণেশের আপনার মূর্তি, গণেশের মূর্তি। আপনার ঋষি অরবিন্দের ওপরে একটা কাজের, স্বাধীনতার সময়ের আর কি একটা ছবি। এটা একটা রোমান কালচারের কাজ আছে, কাপেল। দারুণ, যেদিকেই তাকাচ্ছি মনটা একটা আলাদা ফ্লেভার দিচ্ছে অ্যাকচুয়ালি।
যেমন এইগুলো পিলারের কাজ আছে, ডেকোরেটিভ কাজের ওপরে। অনবদ্য, কেউ ফট করে দেখে বুঝবেও না এটা পিলার। আমাদের একটা এই যেমন ফাইবার গ্লাসের দরজা হচ্ছে এখন। আচ্ছা, তো এই দরজাটা দেখতে পাচ্ছ, ফাইবার গ্লাসের দরজাটা। এই দরজাটা দেখেও মনে হচ্ছে না যে এটা দরজা, দেওয়ালের সঙ্গে প্যারালালি পুরো অ্যাটাচ হয়ে আছে, খুললেই বোঝা যাচ্ছে হ্যাঁ এটা দরজা। তো এটা একটা সুন্দর ফিলিংস। এর বোথ সাইড আছে, পিছন সাইডেও আবার একটা ডিজাইন, পিছন সাইডেও আছে। যাওয়াটা ঠিক হবে কি? হ্যাঁ আসুন। এটা হচ্ছে পিছন সাইডটা, অনবদ্য অনবদ্য। কোনো ঘর এরকম নেই ওনার যে যেখানে ওনার ভাস্কর্যের ছাপ নেই। এটা একটা ইঞ্জিনিয়ারিং কাজের উপরে। আচ্ছা, এটা একটা engineering গোবিন্দপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আমাদের এখানে বারুইপুরে, সেইখানে কাজ করা হয়েছিল। এইগুলো ওই প্লেনের কীভাবে আগেকার দিনের ওই সব যন্ত্রপাতি ওই সবগুলো, এগুলো পুরো কমপ্লিট বলতে পারবো না কারণ এই সম্বন্ধে পড়াশোনা করিনি। আচ্ছা, এটা ধরেই খুলতে হবে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি মনে হলো ওয়ালটাকে খুলে দিলাম, দরজা না। যেমন একটা মিরর ফ্রেমিং আছে, বেসিনের উপরে লাগানো হয় ইন্টেরিয়ার কাজ। ওয়াও, এটা কি আপনাদের হাতে তৈরি? তো এটা টোটালি ওনাদের হাতে তৈরি। মিররটা কিন্তু সুন্দর লাগছে, সুন্দর লাগছে। সুজিত পাল এবং মোহিত পালের বাড়ি দেখালাম এবং কনভারসেশনও হলো। ওনাদের এই জীবন চিত্র যেটা তুলে ধরলাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ওনাদের হাতের কাজগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবং ওনাদের এতগুলো হাতের কাজের মধ্যে কোন হাতের কাজটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট সেকশানে জানিও। তো চলো আমরা এখান থেকে এবার বেরোনোর পালা, কেননা অনেকটা টাইম এখানে দিলাম। চলো আমরা নিচের দিকে যাই, দেন আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এবার সামনে যদি কিছু পড়ে বা সামনে যদি তোমাদের কিছু দেখাতে পারি তো দেখিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকো এইভাবে। আপনাদের দুজনকে টাটা, ভালো থাকবেন। ওনাদের বাড়ি থেকে বেরিয়েই বাঁ দিকে এই শীতলা মন্দিরটা পড়বে। যে শীতলা মন্দিরের কথাটা অনেক আগেই অনেকেই বলেছেন, তো এটাই হচ্ছে শীতলা মন্দির। আর শীতলা মন্দিরের সামনেটা আর ভিতরটা একটা নিস্তব্ধ ফিলিংস দিচ্ছে। শীতলা মন্দির থেকে বেরিয়ে আমাদের এখন গন্তব্য সোজা বাড়ির উদ্দেশ্যে। বারাইপুর থেকে টোটো ধরে শাসনে নেমেছি, শাসন থেকে এখানে এসেছি। কিন্তু যাওয়ার সময় আর ওই ভুলটা করছি না বস। ওনারা বললেন যে এখান থেকে ডাইরেক্ট অটো পাওয়া যায়, খানিকটা দাঁড়াতে হবে কিন্তু অটো পাওয়া যায় এখান থেকে। তো এখন অটোর জন্য আমরা ওয়েট করব, আর অটো পেলে ডাইরেক্ট যাব শাসনে এবং শাসন থেকে ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে। তো আলটিমেট ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে বাগান বাড়ি, বাঞ্ছা নামের বাগান বাড়ি থেকে শুরু করে মোহিত পালের স্কাল্পচার বা ওনার হাতের নৈপুণ্য, হ্যান্ডক্রাফট যেটাকে বলো, এটা পুরোটাই তোমরা এই ভিডিওতে দেখলে। কিন্তু এটা একটা পার্টে যদি দেওয়া হয় তাহলে ভিডিওটা অনেক লেন্দি হবে। এটা দুটো পর্বেই বানানো হয়েছে। আগের পর্বটা যারা দেখোনি তারা আগের পর্বটা দেখো, তাহলে এই সেকেন্ড পর্ব যেটা এর সঙ্গে রিলেট করতে পারবে। তো যাই হোক, এটাই ছিল আমাদের কম্প্যাক্ট ভিডিও, আজকের ব্লগ বলতে পারো। তো এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে অটো কতটা পাবো জানি না, একটা অটো আসছে, দেখি যায় কিনা। তো আলটিমেট ফাঁকা অটো পেয়ে গেছি, এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এটা শাসন যাবে, তো অটোটা পেয়ে গেছি, এটাই অনেক বড় ব্যাপার। তো চলো এখন টোটাল দেখা হবে শাসনে, আর মাঝখানে যদি বাই চান্স কিছু পাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আমরা অলরেডি চলে এসেছি শাসনে। আর শাসন স্টেশনে চলে আসার পর একটা জিনিস দেখলাম, শাসন স্টেশন সংলগ্ন এই যে বাজারটা বসেছে, বেশি বড় বলবো না, কিন্তু এখানে অনেক রকম জিনিস পাবে। পুরো স্টেশন থেকে নেমেই তোমরা এই বাজারটা পাচ্ছ। এখানে মাছ থেকে শুরু করে সবজি সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। ওদিকে আবার ইলিশ মাছ, আই থিঙ্ক ইলিশ মাছ কত টাকা কেজি? 300 টাকা কেজি ইলিশ মাছ পেয়ে যাবে। 400 টাকা 700 টাকা। কোথাকার ইলিশ? এটা ডায়মন্ড ইলিশ, একদম এক নম্বর ইলিশ। ডায়মন্ডের ইলিশ পেয়ে যাবে পুরো। টাকায় রিটার্ন দেবো। জিও, টাকা রিটার্নও পেয়ে যাবে যদি টেস্ট না হয়। জিও, চাটাও কি ডায়মন্ডের নাকি বলছে? চা অতদূর না, চা কাছাকাছি। এখানেও কিন্তু মাছ বিক্রি হচ্ছে। আপনার কাছে ইলিশ কত? এই জায়গাটা মাথায় রেখো, বাড়ির জন্য এখান দিয়ে বাজার করে ডাইরেক্ট নিয়ে যেতেই পারো। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।